আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে পর্ব 25, লেখনীতে সালমা চৌধুরী, ভয়েসে আমি মাম্পি চৌধুরী। মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখে পড়ল ফোনে গান বাজতেছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় চড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবি সহ নিজের নাম, আমার আবির ভাই। দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাস্তে কাস্তে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আটকে উঠে শুধালো, কি হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাস এগিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম্বার তো তোর ফোনে আছেই, তাহলে মামনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেওয়াতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাজভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায়নি, পেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলেছে, এখন আর পাল্টালে কি হবে। মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, দু ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘ বাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানভীরটা তো ঠিকমতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়ে। আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। না হলে তো কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই তো হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর কি চিন্তা, তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখছিস? সাথে নিজের মর্জি মাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরেতে বাড়ি ফিরে নিজের মতো চলে, এগুলো নিয়ে তো কিছু বললি না। সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানেরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকম সময় আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমেদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ এসো। তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়া ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচার দিকে চেয়ে আবির মুচকি হাসলো, তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সময় করে ফাইলটা একটু দেখে নেবেন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে বললেন, শোন। আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল, না সমস্যা নেই, কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব।
আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন, সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে হবে। অফিস তো শেষই, বাসায় যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল, 5 থেকে 10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আস্তে আস্তে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্চস্বরে ডাকলেন, এই শাহরিয়ার। শাহরিয়ার কাছে একটা দোকানে কি কিনতে ছিল। আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিলেন। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? দুই ভাই সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান স্বাভাবিক প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলে আর সুস্থ হয়েছো? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপে খবর নিচ্ছে, ভালোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট বাড়াতাম, কিন্তু তুমি তো কিছু জানালেও না। শাহরিয়ার কিছু বলবে না মানে অমনি চোখ পড়লে অফিস গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ার দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কি হলো? শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ, আসো ভেতরে আসো, চা কফি খেয়ে যাও। শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তায় আসতামই না, আবার অফিসে বসে চা কফি খাবো, আর মায়ের খেতে চাই না। শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন, ছেলেটাকে মেয়ের জন্য টিউটর ঠিক করা হয়েছিল, তুমি আসার পরই তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতে তো পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চাই তাহলে জোর করার কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমেদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালোও না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বলল অসুস্থ আর পড়াবে না। আজ সামনে পেয়েছে, জিজ্ঞেস করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়ানোর ইচ্ছে ছিল না তাই হয়তো জানায়নি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্তও হতে পারে। আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজ বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেলেন। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দেই মেঘ ব্যালকনিতে ছুটে গেছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক পড়ছে না একটিবার। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল। মেঘ চকলেট নিয়ে মাথা নুইয়ে মুচকি হাসল। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দিল, মেঘ এক গাল হেসে বলে, ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির গুরুভার কণ্ঠে বলল, নিয়ে যায় এসে। মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে। এজন্য মেঘ আর মেয়ে প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে। মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকেলে রোদে গাছে থাকা ফুলগুলো জলজল করছে। ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলায় তার রেশমাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল। 10-15 মিনিট পর আবির একটা সেন্টো গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে।
তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেন থামছেই না, বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাউনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, এভাবে হাসছিস কেন? মেঘের সরল স্বীকারোক্তি, আপনাকে দেখে হাসি পাচ্ছে। আবির বিরক্তি হয়ে বলল, এভাবে হাসছিস যে তো তাঁরা ধরবে না। আকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছেন। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের অস্তিত্বে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেও সেই তামাটির চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল, ডুবে ডুবে ভালোবাসি, আপনি না বাসলেও আমি বাসি। মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবিও তুলে নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না। আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে বলল, আবির ভাই। আবির চোখ বন্ধ করে জবাব দিল, মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল, আজান পড়বে কিছুক্ষণের মধ্যে, তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা। মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। তার জন্য অনেক ঝড়ঝাপটা পেরোতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবারই মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাবস্বরূপ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বন্যা উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, তুমি তো বন্যা? বন্যা বলে, জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন। আসছি মেঘ। কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শোধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো। মেঘ আহাম্মকের মতো চেয়ে প্রশ্ন করলো, কেমন? আবির ঠাট্টা স্বরে বলল, তার ছিঁড়া। মেঘ ভ্রুকুচকে বলল, মোটেই না। মেঘ ভেঙচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো লাগে। মেঘ রাগে ফুসতে ফুসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখের আকৃতির হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে। সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির ভাইয়ের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুক্ষণ আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেলে মেঘ বলে, আমি পরতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমি পরিয়ে দিলে সমস্যা? মেঘের বুকের ভেতর তুলপাট চলছে, এটা সে আবির ভাইকে কীভাবে বোঝাবে? আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয়। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়।
আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসালো। মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো। আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে। নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দু হাতে আবির ভাইয়ের কান চেপে ধরল। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পড়ে গেলে ফেলেই চলে যাব। মেঘ চুপচাপ আশপাশে দেখছে। কত কত কাপল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে, আবার কতক মানুষ বাইরে রিক্সাতে ঘুরছে। তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয়। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধা দ্বন্দ্ব সরিয়ে আকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখলো মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। মেঘটা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমে সামনে এসে থামল। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা এখানে কেন আসছি? আবির নিরেট কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বলল, পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমেষেই মিলিয়ে গেল। আস্তে করে বলল, আমি তো বাইক চিনি না, আর আমার পছন্দ ভাইয়ার কি ভালো লাগবে? আবির শক্ত কণ্ঠে বলল, তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর, আমি তো আছি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, এত মানে বুঝতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে। অবশেষে দুটা বাইক নিয়ে কনফিউশন। মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল, দয়া করে দুটো নেওয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল, আমারটা রেখে এই দুটা নিয়ে নিই। মেঘ চিৎকার করে উঠল, না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসলো। মেঘকে বলল তানভীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই কথাগুলোই বলেছে যা আবির শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর চলে আসছে। মেঘ তানভীরের হাতে দুটা চিরকুট দিয়ে বলল, যে কোনো একটা তুলো। তানভীর বনুর কথা মতো তাই করলো। সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজ, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের পক্ষ থেকে, টাকা আমার, পছন্দ ওর। তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকেও ধন্যবাদ দিল। বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়েই মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবা না? তানভীর হাসি মুখে বলল, অবশ্যই দেবো, 1 মিনিট ওয়েট কর বনু। আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানভীর বিড়বিড় করে বলল, তোমার মতো আমিও ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো, আমি কারে প্রথমে বাইকে বসাইছি? তানভীর ঠাট্টার স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া। আমায় বাইকে ওঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো। মিম আদিকে বাইকে ঘোরাবে দূরের কথা, আমায় বাইক ছুতেই দাও না। বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো, বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পর আমাকে তোমার বাইকে প্রথম ওঠাতে দিচ্ছ। কি ভাবছো আমি জানি না? তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলেছে। আবির নিঃশব্দে হেসে বলছে, আসতে বল, ও শুনে ফেলবে। তানভীর আকুল স্বরে বলল, তাহলে আমায় ব্যবস্থা করে দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনাকে তো আনতেই চাইছিলাম, কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালাইছে। তানভীর সুস্থির ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া। আবির ভ্রু কুচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও তো তোর বোনের মতোই হয়েছিস। ঠিক আছে, দেখছি। এই ছিল আমি একটু ভালোবাসি তোকে পর্ব 25। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।